চাণক্যের এই তিনটি সবচেয়ে বিপজ্জনক চাল কেবল জ্ঞান নয়, এগুলি এমন অস্ত্র যা যদি আপনি এগুলিকে অবমূল্যায়ন করেন তবে শক্তিশালী লোকেরা আপনার সারা জীবন আপনাকে ব্যবহার করতে থাকবে। এই ভিডিওটি আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য নয়, এটি আপনার ইন্দ্রিয়গুলিকে জাগ্রত করার জন্য। যদি আপনি এটি মাঝপথে ছেড়ে দেন তবে আপনি একই ভুলগুলি পুনরাবৃত্তি করবেন, যা ঐতিহাসিকভাবে দুর্বলদের নিপীড়িত করে রেখেছে। শেষ পর্যন্ত দেখুন, কারণ যারা শেষের দিকে শোনে তারাই বোঝে কিভাবে শত্রুকে দমন করতে হয়। যদি আপনি এই ভিডিওটি মাঝপথে ছেড়ে দেন, মনে রাখবেন যে আপনি লড়াই না করেই জীবনের কিছু যুদ্ধে হেরে যাবেন। আমি যা শেয়ার করতে যাচ্ছি তা কেবল প্রেরণা নয়, মিষ্টি কথাও নয়, মিথ্যে আশাও নয়। এটিই সত্য যা শিখে একজন ব্যক্তি হয় রাজা হয়ে ওঠেন অথবা নিজেকে আরও বিপজ্জনক শত্রু দ্বারা বেষ্টিত দেখতে পান। আজ আমি আপনাকে আচার্য চাণক্যের তিনটি চাল সম্পর্কে বলতে যাচ্ছি, যা কেবল শত্রুকে পরাজিত করার জন্য নয়, বরং তাদের মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য তৈরি করা হয়েছিল। এই কৌশলগুলি এত গভীর যে আপনি যদি এগুলি সঠিকভাবে বুঝতে পারেন তবে সবচেয়ে শক্তিশালী শত্রুও আপনার সামনে হাসি মুখে মাথা নত করবে। যদি না করো তাহলে সেই শত্রুই ধীরে ধীরে তোমার জীবন ধ্বংস করে দেবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। এটি কোনো অনুরোধ নয়, এটি তোমার ভবিষ্যতের জন্য একটি সতর্কবাণী। শত্রু বাইরে জন্মায় না, বরং মনের ভেতরে। বেশিরভাগ মানুষ শত্রুকে বাইরের কেউ বলে মনে করে, একজন বস, একজন আত্মীয়, একজন প্রতিদ্বন্দ্বী, একজন শত্রু দেশ অথবা একজন শক্তিশালী ব্যক্তি। কিন্তু চাণক্য বলেছেন যে শত্রু প্রথমে মনের মধ্যে জন্মায় এবং তারপর নিজেকে প্রকাশ করে। যেদিন তুমি কাউকে ভয় পাও, তুমি তোমার অর্ধেক শক্তি তাদের কাছে সমর্পণ করো এবং সেখান থেকেই তোমার পরাজয় শুরু হয়। ইতিহাস সাক্ষী, সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী জয়ী হয় না, বরং সবচেয়ে শান্ত এবং ধৈর্যশীল মন জয় করে। চন্দ্রগুপ্ত মৌর্য না শক্তিশালী ছিলেন, না ধনী ছিলেন, না তার বিশাল সেনাবাহিনী ছিল, কিন্তু তার গুরুদেব চাণক্য ছিল এবং আচার্য চাণক্যের তিনটি কৌশল ছিল যা আজও একজন ব্যক্তিকে শূন্য থেকে শিখরে নিয়ে যেতে পারে। প্রথম সত্য, শক্তিশালী শত্রুকে ভয় পাওয়া স্বাভাবিক, কিন্তু আতঙ্কিত হওয়া বোকামি। যখনই জীবনে কোনো শক্তিশালী শত্রু আবির্ভূত হয় তখনই একজন ব্যক্তির মন প্রথমেই কাঁপে, হৃদয় ধরফর করতে থাকে, মন ভুল সিদ্ধান্ত নিতে শুরু করে, আর জিভা থেকে বেরিয়ে আসা কথা পরিস্থিতিকে আরও খারাপ করে তোলে। চাণক্য বলেন, আতঙ্কই সবচেয়ে বড় বিপদ। আতঙ্ক তোমাকে শত্রুর সামনে পরাজিত করে। যেদিন তুমি আতঙ্কিত হবে, তোমার জ্ঞান তোমাকে ত্যাগ করবে। মনে রাখবেন, শত্রু যত শক্তিশালী হবে সে তত বেশি তোমাকে ভয় পেতে চাইবে, কারণ ভয় তরবারি ছাড়াই আত্মসমর্পণ করে। উদাহরণ, নদী এবং পাথর। চাণক্য নীতিতে নদী হল শক্তির সবচেয়ে সুন্দর উদাহরণ। বিশাল পাথর এবং শিলা তার পথের আসে, কিন্তু নদী কখনো আতঙ্কিত হয় না। এটি সংঘর্ষ করে না, চিৎকার করে না, দৌড়ায় না, এটি কেবল প্রবাহিত হয় এবং সময়ের সাথে সাথে সেই পাথরগুলি ক্ষয়তাপ্ত হয় এবং বালিতে পরিণত হয়। এটিই চাণক্য নীতি। জয় শক্তির মাধ্যমে নয়, ধৈর্য এবং অধ্যবসায়ের মাধ্যমে আসে। এখন প্রশ্ন হল, শত্রু যদি তোমার চেয়ে ধনী, আরও শক্তিশালী এবং আরও সংযুক্ত হয়, তাহলে তুমি কি হেরে গেছো? না। যদি তুমি তোমার নার্ভাসনেস কাটিয়ে নাও, তাহলে খেলা সবেমাত্র শুরু হয়েছে। আর এখন আমি তোমাকে আচার্য চাণক্যের শেখানো প্রথম বিপজ্জনক পদক্ষেপটি বলতে যাচ্ছি। চাণক্যের প্রথম বিপজ্জনক পদক্ষেপ হল শত্রুকে সম্পূর্ণরূপে জানা, কিন্তু তাকে জানতে না দেওয়া। গুরু চাণক্য বলেছেন যে অসম্পূর্ণ তথ্য নিয়ে যুদ্ধ করা আত্মহত্যার সমতুল্য। মানুষ সবচেয়ে বড় ভুল করে শত্রুকে দেখা মাত্রই রেগে যায়, আর রাগ হলো শত্রুর সবচেয়ে ভালো বন্ধু। যদি শত্রু শক্তিশালী হয় এবং আপনি তাকে না বুঝে আক্রমণ করেন, তাহলে আপনি নিজের ক্ষতি করেন, তার নয়। প্রথম পদক্ষেপ হল শত্রুকে অধ্যয়ন করা। শত্রুকে জানার অর্থ কি? শত্রুকে জানার অর্থ কেবল সে কি করে তা জানা নয়, বরং তার শক্তি কোথা থেকে আসে তাও জানা। তার সবচেয়ে বড় দুর্বলতা কি? সে কি ভয় পায়? সে কিসের জন্য লোভী? তার চারপাশের মানুষ কারা? তাদের মধ্যে কে অনুগত এবং কে সুযোগের জন্য অপেক্ষা করছে? চাণক্য বলেন যে শত্রুর দুর্বলতা প্রায়শই তার শক্তির মধ্যে থাকে। যদি এটি আপনাকে আঘাত করে, তাহলে বুঝুন যে আঘাতটি ঠিক সঠিক জায়গায় পড়েছে। শিকারী এবং সিংহের উদাহরণ। বিবেক। জঙ্গলে কোনো শিকারী সরাসরি সিংহকে আক্রমণ করে না। প্রথমে সে সিংহের অভ্যাসগুলি পর্যবেক্ষণ করে। যখন একা থাকে, কখন সে ক্লান্ত থাকে, কখন সে অসাবধান থাকে, তবেই সে আক্রমণ করে এবং একবার সে সঠিক জায়গায় আঘাত করলে এমনকি সিংহও পড়ে যায়। আজকের পৃথিবীতে এই কৌশলটি কিভাবে কাজ করে? অফিসের কোনো সিনিয়র যদি আপনাকে ধমক দেয়, তাহলে তার দুর্বলতাগুলি বুঝুন। সে কি বসকে ভয় পায়?
সে কি তার ভাবমূর্তি সম্পর্কে অনিরাপদ? সে কি ব্যবসায় একজন বড় প্রতিদ্বন্দ্বী? তার পরিষেবার ত্রুটিগুলি, তার মূল্যবোধ, তার গ্রাহকের কষ্টের বিষয়গুলি জানুন। সম্পর্কের ক্ষেত্রে যদি কেউ আপনাকে অবজ্ঞা করে, তাহলে দেখুন সে কি নিয়ে ঈর্ষান্বিত। মনে রাখবেন, যে ব্যক্তি অন্যদের অবজ্ঞা করে সে প্রায়শই ভিতরে খুব ছোট। চাণক্য স্পষ্টভাবে বলেছেন যে নকল বন্ধুত্ব সবচেয়ে বিপজ্জনক অস্ত্র। যতক্ষণ না আপনি তার দুর্বলতাগুলি জানেন, ততক্ষণ আপনার শত্রুকে আপনার বন্ধু হিসেবে রাখুন। এটাই কঠোর সত্য, কিন্তু এটাই নীতি। হাসুন, কথা বলুন, বেশি শুনুন, কম কথা বলুন। মানুষ নিজের দুর্বলতা নিজেই প্রকাশ করে, আর যেদিন আপনি সম্পূর্ণ জ্ঞান অর্জন করবেন, খেলা আপনার হাতে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়, যদি আপনি মনে করেন যে এই জিনিসগুলি আপনার জীবনের সাথে কোনোভাবে সম্পর্কিত, তাহলে এখনই এই ভিডিওটি লাইক করুন। আর যদি আপনি চান যে এই রকম কঠোর কিন্তু সত্য চাণক্য নীতি পেতে থাকুন, তাহলে এখনই চ্যানেলটি হ্যাপিনেস উইথ অভিজিৎ সাবস্ক্রাইব করুন, কারণ আরও বিপজ্জনক সত্য আসছে। আপনি যদি চান যে আপনার নাম, আপনার শহর, আপনার রাজ্য পরের বার এই ভিডিওর অংশ হোক, তাহলে অনুগ্রহ করে মন্তব্যে লিখুন যে আপনি কোন শহর, গ্রাম এবং রাজ্য থেকে দেখছেন এবং এই ভিডিওটি আপনাকে কি ভাবিয়ে তুলেছে। হ্যাপিনেস উইথ অভিজিৎ চ্যানেলের বার্তা। আজ আপনি শিখেছেন কেন আপনার শত্রুর সাথে লড়াই করার আগে তাকে জানা গুরুত্বপূর্ণ। কিন্তু মনে রাখবেন, ধৈর্য না থাকলে জ্ঞান অর্থহীন, এবং চাণক্যের দ্বিতীয় পদক্ষেপ ধৈর্যকে অস্ত্রে পরিণত করে। দ্বিতীয় অংশে আমি আপনাকে বলবো কিভাবে ধৈর্য শক্তিশালী সাম্রাজ্যগুলিকে ধ্বংস করেছে এবং কিভাবে তাড়াহুড়ো রাজাদের ভিক্ষুকে পরিণত করেছে। ভিডিওটি এখানেই রেখে যাবেন না, কারণ আসল খেলা এখনই শুরু। মনে রাখবেন, এই অংশটি সবচেয়ে বিপজ্জনক। প্রথম অংশে আপনি যদি আপনার শত্রুকে চিনতে শিখে থাকেন, তাহলে দ্বিতীয় অংশে আপনি শিখবেন কখন এবং কিভাবে তাকে পরাজিত করতে হয়। কারণ আচার্য চাণক্য বলেছেন, যে ব্যক্তি সঠিক সময়ের আগে আঘাত করে সে তার নিজের অস্ত্র দিয়েই মারা যায়, এবং যে ব্যক্তি সঠিক সময়ে আঘাত করে সে ইতিহাস লেখে। এখন মনোযোগ দিয়ে শুনুন, কারণ এই অংশটি কেবল জ্ঞানের বিষয় নয়, এটি ধৈর্যের পরীক্ষা। এই ভিডিওটি আপনাকে আরও ভালো মানুষ করে তুলবে না, এটি আপনাকে বিপজ্জনক করে তুলবে। দ্বিতীয় সবচেয়ে বিপজ্জনক পদক্ষেপ, ধৈর্য ধরুন এবং সময়কে আপনার অস্ত্র করুন। বিশ্বের সবচেয়ে বিপজ্জনক অস্ত্র তরবারি নয়, বন্দুক নয়, অর্থ নয়। বিশ্বের সবচেয়ে বিপজ্জনক অস্ত্র হল ধৈর্য। কিন্তু সমস্যা হল, আজকের পৃথিবীতে সবচেয়ে কম মূল্যবান জিনিস হল ধৈর্য। মানুষ এখনই সব কিছু চায়, এখনই প্রতিশোধ, এখনই উত্তর, এখনই জয়, এখনই ফলাফল, এবং এটি তাদের তাৎক্ষণিকভাবে ধ্বংস করে। গুরুদেব চাণক্য কেন এটি বলেছিলেন? তাড়াহুড়ো করা মূর্খের গুণ। চাণক্য নীতিতে স্পষ্টভাবে লেখা আছে, যে ব্যক্তির রাগ এবং তাড়াহুড়োর মধ্যে সিদ্ধান্ত নেয় সে তার শত্রুর সেরা দাস হয়ে ওঠে। একবার ভাবুন, যখন শত্রু আপনাকে উত্তেজিত করে, অপমান করে এবং ক্রোধিত করে, তখন সে কি চায়? সে চায় আপনি নিয়ন্ত্রণ হারান, কারণ যেদিন আপনি নিয়ন্ত্রণ হারাবেন সেদিনই শত্রু আপনাকে জয় করে। শত্রুর সবচেয়ে বড় কৌশল কি? শত্রু কখনো আপনাকে সরাসরি পরাজিত করে না, সে প্রথমে আপনাকে তাড়াহুড়ো করে তোলে। সে আপনাকে এখনই প্রতিক্রিয়া জানাতে বলে, এখনই পদক্ষেপ নাও, এখনই লড়াই করো, প্রমাণ করো। যখনই আপনি চিন্তা না করে কাজ করেন, তখনই আপনি ভুল করেন, এবং সেই ভুল শত্রুর জয়ে পরিণত হয়। চন্দ্রগুপ্ত এবং নন্দ রাজবংশের গল্প। নন্দ রাজবংশ ছিল সেই সময়ের সবচেয়ে শক্তিশালী রাজবংশ। একটা সাম্রাজ্য ছিল, সেনাবাহিনী ছিল বিশাল, কোষাগার ছিল পূর্ণ, শক্তি ছিল শক্তিশালী, এবং চন্দ্রগুপ্ত ছিলেন একজন সাধারণ যুবক। সেনাবাহিনী ছিল না, অর্থ ছিল না, শক্তি ছিল না। চন্দ্রগুপ্ত যদি তাড়াহুড়ো করতেন, তাহলে প্রথম দিনেই তাকে হত্যা করা হতো। কিন্তু আচার্য চাণক্য তাকে কেবল একটি জিনিস শিখিয়েছিলেন, এখন নয়, এখনও নয়, কিন্তু যখন আক্রমণটি ঘটে, তখন এমন কিছু ঘটে যা ইতিহাসকে বদলে দেয়। ধৈর্যের আসল অর্থ কি? ধৈর্য মানে দুর্বলতা নয়, ধৈর্য মানে নীরব প্রস্তুতি। ধৈর্য মানে বাইরে শান্ত থাকা এবং ভেতরে লড়াই করা। ধৈর্য মানে শত্রু হয়তো ভাববে তুমি হেরে গেছো, কিন্তু বাস্তবে তুমি আরও শক্তিশালী হয়ে উঠছ। মনে রেখো, এমনকি সিংহ লাফ দেওয়ার আগে এক মুহূর্ত স্থির থাকে। আজকের জীবনে ধৈর্য কিভাবে কাজ করে? যদি কোনো সিনিয়র কর্মক্ষেত্রে তোমাকে চাপ দেয়, তাহলে সাথে সাথে তার মুখোমুখি হবেন না, ধৈর্য ধরো। তোমার দক্ষতা বৃদ্ধি করো, তোমার বসের কাছে বিশ্বস্ত হও, ফলাফল দেখাও। একদিন সেই একই সিনিয়র তোমার সামনে অসহায় হয়ে দাঁড়াবে।
ব্যবসায় যদি তীব্র প্রতিযোগিতা হয় তাহলে এখনই ঝগড়া শুরু করো না, ধৈর্য ধরো, বাজার বুঝো, গ্রাহককে বুঝো, তোমার প্রস্তুতি জোরদার করো এবং যখন সঠিক সময় আসবে তখন এমন জোরে আঘাত করো যে তারা আর সুস্থ হতে পারবে না। সম্পর্কের ক্ষেত্রে যদি কেউ তোমাকে ছোট করে তাহলে সাথে সাথে সাড়া দিও না, ধৈর্য ধরো, নিজেকে উন্নত করো, এগিয়ে যাও, তোমার সাফল্যই হবে সবচেয়ে বড় উত্তর। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ নোট, যদি এই ভিডিওটি এখনও তোমাকে ভাবিয়ে তোলে তাহলে বুঝতে হবে তুমি সঠিক জায়গায় আছো। যদি তুমি প্রতিবার চাণক্যের স্তরে এমন কঠোর সত্য শুনতে চাও তাহলে এখনই হ্যাপিনেস উইথ অভিজিৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি লাইক করতে ভুলো না, যাতে এই জ্ঞান আরও বেশি মানুষের কাছে পৌঁছায়। যারা এখনও এটিকে হালকাভাবে নেয় তারা জীবনে সব সময় তাই থাকবে। ধৈর্য কিভাবে শত্রুকে ভেঙে দেয়? যখন তুমি শান্ত থাকো এবং শত্রু দেখবে যে তুমি আতঙ্কিত নও, তুমি ভেঙে পড়ছো না, তুমি সাড়া দিচ্ছি না, তখন তারা ভেতরে ভেতরে অস্বস্তি বোধ করতে শুরু করে। সে ভাবছে কেন এই লোকটি ভেঙে পড়ছে না, আর এই অস্থিরতা তাকে ভুল করতে বাধ্য করছে। সে বেশি কথা বলে, বেশি দেখায়, আরও অসাবধান হয়ে ওঠে। আর চাণক্য বলেন, শত্রুর সবচেয়ে বড় দুর্বলতা হল তার অহংকার। ধৈর্য শত্রুর জন্য একটা ফাঁদ। যখন তুমি অপেক্ষা করো তখন শত্রু নিজেই একটা ফাঁদে পড়ে। সে মনে করে আমি কিছুই করছি না, এখন আমি নিরাপদ। যখন সে নিরাপদ বোধ করে তখনই সে ভুল করে এবং সেই ভুল তোমার সুযোগ হয়ে ওঠে। কিন্তু সাবধান, ধৈর্য এবং ভয়ের মধ্যে পার্থক্য বুঝো। অনেকেই ধৈর্যের নামে ভয়ের মধ্যে বাস করে। তারা বলে এখন নয়, পরে, কিন্তু গভীরভাবে তারা ভয় পায়। চাণক্যের ধৈর্য ভয় নয়, চাণক্যের ধৈর্য প্রস্তুতির সাথে অপেক্ষা করছে। যদি তুমি শুধু অপেক্ষা করো এবং নিজেকে শক্তিশালী না করো তাহলে সেটা ধৈর্য নয়, এটা কাপুরুষতা। নিজেকে এই প্রশ্নটি জিজ্ঞাসা করো, আমি কি এখনই শক্তিশালী হচ্ছি? আমি কি শিখছি? আমি কি উন্নতি করছি? যদি তাই হয় তাহলে কি তুমি সঠিক পথে আছো? যদি না হয় তাহলে কি তুমি শুধু সময় নষ্ট করছো? এতক্ষণে তুমি দ্বিতীয় অংশের বিপজ্জনক মোড়টা শিখে ফেলেছ। 1. শত্রুকে জানো। 2. ধৈর্য ধারো। কিন্তু চাণক্য এখানেই থেমে যান না, কারণ শত্রু যদি খুব শক্তিশালী হয় তাহলে জ্ঞান এবং ধৈর্য মাঝে মাঝে যথেষ্ট হয় না। তারপর আসে সবচেয়ে বিপজ্জনক, সবচেয়ে বিতর্কিত এবং সবচেয়ে কার্যকর পদক্ষেপ, যে পদক্ষেপকে মানুষ নোংরা খেলা বলে। কিন্তু আচার্য চাণক্য বলেন যে যুদ্ধে কোনো নীতি নেই, কেবল জয়। হ্যাপিনেস উইথ অভিজিৎ চ্যানেলের বার্তা, তৃতীয় অংশে আমি তোমাদের বলবো কিভাবে মন দিয়ে যুদ্ধ জেতা যায়, শত্রুর নিজের লোকদের কিভাবে তার বিরুদ্ধে দাঁড় করানো যায়, যুদ্ধ না করেই কিভাবে শত্রুকে তাদের হাঁটুতে টেনে আনা যায়। এছাড়াও বিষাক্ত মানুষ, মানসিক যুদ্ধ এবং অভ্যন্তরীণ শত্রুদের প্রকাশ করা হবে। এই অংশটি সবচেয়ে বিপজ্জনক হবে। যদি তুমি তৃতীয় অংশটি মিস করো তাহলে পুরো কৌশলটি অসম্পূর্ণ থেকে যাবে। ভিডিওটি এখানে রাখবেন না, কারণ এখন আসল চাণক্য প্রকাশ পেতে চলেছে। সতর্কতা, এই অংশটি সবচেয়ে অস্বস্তিকর হবে। যদি প্রথম অংশটি আপনাকে ভাবিয়ে তোলে আর দ্বিতীয় অংশটি সবকিছুকে উলটপালট করে দেয় তাহলে তৃতীয় অংশটি আপনাকে ঝাঁকিয়ে দেবে। প্রথম অংশটি আপনাকে ধৈর্য শেখালেও তৃতীয় অংশটি একই সাথে আপনার ভেতরের অহংকার, ভয় এবং ভ্রান্তির উপর আক্রমণ করবে। কারণ এখন এটি সরাসরি মানসিক যুদ্ধের বিষয়। এবং মনে রাখবেন, বাইরে যুদ্ধে কখনো কখনো জয়লাভ হয়, কিন্তু মনের মধ্যে জয়ী যুদ্ধ প্রজন্মের পর প্রজন্ম ধরে মনে রাখা হয়। আচার্য চাণক্যের সতর্কীকরণ। এখন মনোযোগ দিয়ে শুনুন, এই অংশটি জ্ঞান নয় বরং কৌশল। চাণক্যের তৃতীয় এবং সবচেয়ে বিপজ্জনক পদক্ষেপ, শত্রুকে ভেঙে ফেলুন তার নিজের লোকেদের মাধ্যমে। অনেকেই এখানে ভুল করে। তারা মনে করে শত্রুকে পরাজিত করা মানে সরাসরি তার সাথে লড়াই করা। আচার্য চাণক্য বলেন, সরাসরি যুদ্ধ বোকাদের পথ, পিছন থেকে বুদ্ধিমান আক্রমণ। শত্রু যদি শক্তিশালী হয়, যদি তার সেনাবাহিনী, অর্থ এবং সংযোগ থাকে, তাহলে সরাসরি সংঘর্ষ আত্মহত্যা। কিন্তু গুরুদেব চাণক্য ইতিহাসে একটিও সরাসরি যুদ্ধ ছাড়াই শক্তিশালী সাম্রাজ্যকে তাদের হাঁটু গেড়ে বসিয়েছিলেন। কিভাবে? তার নিজের লোকেদের মাধ্যমে। কেন একটি সাম্রাজ্য ভেতর থেকে দুর্বল হয়? প্রতিটি শক্তিশালী ব্যক্তি বাইরে থেকে শক্তিশালী বলে মনে হয়, কিন্তু প্রতিটি সাম্রাজ্যের ভেতরে 3 ধরনের মানুষ থাকে, একজন অনুগত, 2 জন ভীত এবং 3 জন সুবিধাবাদী। চাণক্য এটা জানতেন। অনুগত লোকের সংখ্যা কম, ভীতরা নীরব থাকে, আর সুবিধাবাদীরা সর্বদা সুযোগ খোঁজে। যুদ্ধ অনুগতদের দ্বারা জয়লাভ করে না, যুদ্ধ সুবিধাবাদীদের দ্বারা জয়লাভ করে। বিষ্ণকন্য নীতি হল সবচেয়ে বিপজ্জনক কৌশল। চাণক্যের নীতিগুলির মধ্যে একটি নীতি হল বিষ্ণকন্য নীতি।
এর অর্থ কেবল আক্ষরিক নয়, এর প্রকৃত অর্থ হল শত্রুর নিকটতমদের মধ্যে ধীরে ধীরে বিষ ঢেলে দেওয়া। বিষও কি? ঘৃণা, সন্দেহ, লোভ। এই বিষ রাতারাতি কাজ করে না, এটি ধীরে ধীরে একটি সাম্রাজ্যের ভিত্তি ক্ষয় করে। এটি জ্ঞান নয়, এটি সেই চিন্তাভাবনা যা রাজাদের জন্ম দেয়। নন্দ রাজবংশের পতনের ইতিহাস ভেতর থেকে অধ্যয়ন করুন। নন্দ রাজবংশ বাইরে থেকে অজেয় ছিল, কিন্তু ভেতরে ভেতরে সেনাপতিরা রাজার ওপর ক্ষুব্ধ ছিলেন। মন্ত্রীরা উচ্চাকাঙ্ক্ষা পোষণ করছিলেন, সেনাবাহিনী অপমানিত বোধ করছিল। আচার্য চাণক্য সরাসরি একটিও তরবারি তোলেননি, তিনি কেবল সঠিক সময়ে সঠিক কথা বলেছিলেন এবং সাম্রাজ্যগুলি তাদের নিজের ওজনের নিচে পড়ে গিয়েছিল। আজকের পৃথিবীতে এই কৌশলটি কিভাবে কাজ করে? এখন মনোযোগ সহকারে শুনুন, কারণ এই অংশটি সরাসরি আপনার জীবনের সাথে সম্পর্কিত। যদি কোনো বস বা সিনিয়র আপনাকে কর্মক্ষেত্রে দমন করেন, তবে সরাসরি তাদের মুখোমুখি হবেন না। দেখুন তাদের দলের কে অসন্তুষ্ট, কে উপেক্ষিত বোধ করছেন, কে পদোন্নতিতে বিরক্ত। আপনার কাউকে উত্তেজিত করার দরকার নেই, কেবল শুনুন, বুঝুন এবং সঠিক সময়ে সঠিক কথা বলুন। লোকেরা কথা বলতে শুরু করবে। ব্যবসায় যদি প্রতিযোগী খুব বড় হয়, তবে দেখুন তাদের অংশীদাররা খুশি কিনা, তাদের কর্মীরা ক্লান্ত কিনা, তাদের গ্রাহকরা অভিযোগ করছেন কিনা। আক্রমণ করবেন না, কেবল একটি ভালো বিকল্প হয়ে উঠুন, এবং যখন লোকেরা নিজেরাই তাদের নৌকা থেকে নামতে শুরু করে, তখন আপনার লড়াই করার প্রয়োজন হবে না। সম্পর্কের সবচেয়ে বিপজ্জনক ক্ষেত্র হল যদি কেউ আপনার জীবনে সমস্যা তৈরি করে, তবে তাদের সরাসরি প্রকাশ করবেন না। দেখুন তাদের চারপাশে কে বাধ্য হয়ে তাদের সাথে যুক্ত, কে ভয়ে চুপ করে আছে। কাউকে ভাঙতে হবে না, শুধু সত্যকে নিজের পক্ষে কথা বলতে দিতে হবে। বিষাক্ত মানুষরা অভ্যন্তরীণ শত্রু। এবার এখানে একটা গুরুত্বপূর্ণ মোড় আসে। চাণক্য বলেন, সবচেয়ে বিপজ্জনক শত্রু হল সেই ব্যক্তি যে আপনার সামনে দাঁড়িয়ে আছে, বরং সেই ব্যক্তি যে আপনার চারপাশে হাসছে। বিষাক্ত মানুষ আপনাকে দুর্বল বোধ করায়, তারা আপনার আত্মবিশ্বাসকে আক্রমণ করে, তারা আপনার সাফল্যে ঈর্ষান্বিত হয় এবং আপনার ব্যর্থতায় খুশি হয়। এই লোকেরা তরবারি চালায় না, তারা কথা বলে। বিষাক্ত মানুষদের প্রতি চাণক্য কি বলেন? চাণক্য বলেন, এই ধরনের মানুষের সাথে লড়াই করো না, দূরত্ব বজায় রাখো এবং নিজেকে এত শক্তিশালী করো যে তারা অপ্রাসঙ্গিক হয়ে পড়ে। মনে রেখো, তোমার নীরব সাফল্য তাদের জন্য সবচেয়ে বড় বিষ। মাঝখানে গুরুত্বপূর্ণ আবেদন। যদি তুমি মনে করো যে এই জিনিসগুলি এখন তোমার জীবনের সাথে সরাসরি সম্পর্কিত, তাহলে অবশ্যই মন্তব্যে লেখো যে তুমি কোন শহর, গ্রাম এবং রাজ্য থেকে এই ভিডিওটি দেখছো। আর যদি চাও তাহলে এটি সম্পর্কেও একটি লাইন লেখো। এটা আমাকে স্পর্শ করে, কারণ যখন তুমি মন্তব্য করো তখন এই ভিডিও এবং মান পৌঁছে যায়। এবং যদি আপনি চান যে কেউ এটির মালিক হোক, যদি তুমি সত্যটা বুঝতে পারো, তাহলে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করো। হয়তো কারোর জীবন বদলে যাবে। আসল যুদ্ধ নিজের সাথেই। এখন শেষ এবং তিক্ত সত্য। আচার্য চাণক্য বলেছেন যে যতক্ষণ না একজন মানুষ তার ভেতরের শত্রুকে পরাজিত না করে, ততক্ষণ সে বাইরের কোনো শত্রুকে পরাজিত করতে পারে না। ভেতরের শত্রু অলসতা, ভয়, অজুহাত, অহংকার, আত্মসন্দেহ। যদি তুমি এগুলোর কাছে হেরে যাও, তাহলে বাইরের জয় অসম্ভব। নিজেকে একটা প্রশ্ন করো, আজ তুমি কি এড়িয়ে চলছো? কোন ভয় থেকে তুমি পালাচ্ছ? তোমার জীবন থেকে কোন ব্যক্তিকে বাদ দেওয়া উচিত? চাণক্য সঙ্গীত বলে যে আজ না নেওয়া সিদ্ধান্ত আগামীকাল তোমার শাস্তি হবে। যদি তুমি চাও যে তোমার নাম, তোমার শহরের নাম অথবা তোমার রাজ্যের নাম পরবর্তী ভিডিওতে উল্লেখ করা হোক, তাহলে মন্তব্যে লিখো যে তুমি এই ভিডিওটি কোথায় দেখছো এবং এই ভিডিওটি তোমাকে কি ভাবতে বাধ্য করেছে। আর এই ভিডিওটি অবশ্যই শেয়ার করো, কারণ তোমার একটি শেয়ার কারো জীবনের দিক পরিবর্তন করতে পারে। খুব কম লোকই চাণক্যের শিক্ষা বোঝে এবং যারা তা ভাঙে তাদেরও কম। এখন পর্যন্ত তুমি শিখেছ: 1. শত্রুকে জানা, 2. ধৈর্যকে অস্ত্র হিসাবে ব্যবহার করা এবং 3. শত্রুকে ভেতর থেকে ভেঙে ফেলা। কিন্তু এখনও একটি শেষ জিনিস বাকি আছে, সেই কৌশল যা তিনটিকেই সফল করে তোলে। চতুর্থ অংশে আমি তোমাকে বলবো কিভাবে চূড়ান্ত আঘাত করা হয়, শত্রুকে কিভাবে উত্থানের সুযোগ থেকে বঞ্চিত করা হয়, চাণক্য কিভাবে চিরতরে যুদ্ধ শেষ করতে ব্যবহার করেছিলেন। এই অংশটি সবচেয়ে নির্ধারক হবে। যদি তুমি পরবর্তী অংশটি মিস করো, তাহলে পুরো চাণক্য নীতি অসম্পূর্ণ থেকে যাবে। এই ভিডিওটি এখানেই রেখে যাবেন না, কারণ চূড়ান্ত পদক্ষেপ আসতে চলেছে। আচার্য চাণক্য বলেছেন যে জাতি তার সাধারণ মানুষের চেতনা বোঝে, তারা তার ভবিষ্যৎ সাম্রাজ্য গড়ে তোলে। আজ এই ভিডিওটি একজন ব্যক্তির কণ্ঠস্বর নয়, এটি সমগ্র ভারতের কণ্ঠস্বর। পূর্ববর্তী ভিডিওটির পরে দেশের প্রতিটি কোণের মানুষ তাদের চিন্তাভাবনা লিখেছিলেন। আচার্য চাণক্য বলেছেন যে একজন রাজা সিংহাসনে বসেন না, একজন রাজা হলেন তিনি যার চেতনায় জনগণ দাঁড়িয়ে থাকে। আজ এই ভিডিওটি কেবল একজন গুরুর শিক্ষা নয়, আজ এই ভিডিওটি একটি একক কণ্ঠের বক্তৃতা নয়, আজ এই ভিডিওটি ভারতের সামগ্রিক চেতনার একটি দলিল। পূর্ববর্তী ভিডিওটির পরে যা ঘটেছিল তা সাধারণ ছিল না। দেশের প্রতিটি কোণের মানুষ কেবল তাদের কর্তব্য পালন করেনি, তারা তাদের হৃদয় খুলে দিয়েছে।
কেউ লিখেছেন আমি প্রস্তুত, কেউ লিখেছেন এখন আমি সম্পূর্ণ শুনব, অর্ধেক নয়। কেউ লিখেছেন আমি আমার মাকে হতাশ করব না। আর চাণক্য বলেন যে যখন কেউ নিজের মধ্যে প্রতিজ্ঞা করে তখন কোনো শক্তিই তাকে থামাতে পারে না। এটা ভারতের কথা। আমি শুধু নাম নিচ্ছি না, আমি ভারতের ইতিহাসের নিদর্শনগুলো পড়ছি। চন্দ্রশেখর চৌধুরী, রাজস্থান, নোখা, লিখেছেন গুরুজি আমি আপনার কঠোর পরিশ্রমকে স্যালিউট করি। চাণক্য বলেন যে জ্ঞানের সামনে মাথা নত করতে শেখে সে কখনো সময়ের সামনে মাথা নত করে না। রাজারাম বিশ্বকর্মা, লিখেছেন প্রতিটি জীবনই একটি গল্প, কিন্তু সবাই এই সত্য বোঝে না। আর চাণক্য বলেন যে নিজের গল্প বোঝে সে অন্যের কৌশল থেকে বাঁচে। আম্রপাল আধাভসে, লিখেছেন ধন্যবাদ আনমোল। চাণক্য বলেন যে কৃতজ্ঞতা হলো সেই গুণ যা একজন ব্যক্তিকে উন্নত করে। অরুণা সোনি, তিনি বলেছিলেন আমার ওপর মন্তব্য করবেন না। আর চাণক্য বলেন যে নীরবতা বেছে নেয় সে ভেতরেও অনেক পরিবর্তন আনে। বি নিশা, তিনি লিখেছেন আমি একা হাঁটছি কিন্তু হালকাভাবে নয়। চাণক্য বলেন যে একা হাঁটে সে নতুন পথ তৈরি করে। নবীন রাজপুত, খুব সুন্দর গল্প, ধন্যবাদ। আর চাণক্য বলেন যে সত্যকে চেনে সে জানে কিভাবে ধন্যবাদ জানাতে হয়। যদি তুমি মনে করো এটি অন্য কারোর জন্য, তাহলে সেটা তোমার সবচেয়ে বড় ভুল। বিবেক, রণবীর সিং বাঘেল, পুনে, তিনি লিখেছেন আমি প্রস্তুত আর নই। চাণক্য বলেছেন সংগ্রামের মুহূর্তই একজন মানুষের আসল পরীক্ষা। মোহন পণ্ডিত, আমি প্রস্তুত। আর চাণক্য বলেছেন প্রস্তুতি বিজয়ের বীজ। গিরিধারী খামারি, উড়িষ্যা, তিনি লিখেছেন আমার এই ভিডিওটি খুব পছন্দ হয়েছে। চাণক্য বলেছেন পরিবর্তন শুরু হয় যখন মন গ্রহণ করে। অ্যাসপায়ার উইংস, তিনি সতর্ক করে দিয়েছিলেন যে যখন ফিরে আসে তখন তীব্রতা সহ্য করতে হবে। এবং চাণক্য বলেছেন যে ফিরে আসতে প্রস্তুত সে পতনের পরেও জয়ী হয়। কুমার গৌরব, আমি সম্পূর্ণ শুনব। চাণক্য বলেছেন যে শোনে সে সম্পূর্ণরূপে বোঝে। অনুপ জয়সওয়াল, আম্বেদকর নগর, এবং চাণক্য বলেছেন যে বড় পরিবর্তনগুলি ছোট শহরগুলি থেকে জন্ম নেয়। কেবল সোনি সিং, মুঘলসরাই, তিনি লিখেছেন আমার জীবন দম বন্ধ হয়ে যাচ্ছে। আর চাণক্য বলেন গ্রহণযোগ্যতা হল মুক্তির প্রথম ধাপ। নেপাল থেকে থারু সোনাম লিখেছেন আমি শুনছি। চাণক্য বলেন যে শুনতে শেখে সে কখনো শেখা বন্ধ করে না। নারায়ণ ফ্যান্স, এটি আমার প্রথম সৎ মন্তব্য। এবং চাণক্য বলেন প্রথম সত্য গ্রহণ করা সবচেয়ে কঠিন। পবন পাল, কানপুর নগর, শীতল বিশ, গোরক্ষপুর, নীলম, যাদব দাঙ্গ, রেবা জ্যোতি মিশ্রা, পল্লভী মেহতা, মুজফ্ফরপুর, গোপাল চৌধুরী, ভাগলপুর, রাম সকাল গুপ্ত, বিহার। এবং চাণক্য বলেন যখন গ্রাম ও শহর একসাথে জেগে ওঠে তখন বিপ্লব খুব বেশি দূরে নয়। কুলদীপ পাটিল, বিড়, নানা আর মালেগাঁও, মহিন্দর ভাসিন, পুনে, অশোক থারাত, জয়পুর, অশোক হরিরামানি, পুনে। মহারাষ্ট্র বলছে, রাজস্থান বলছে। আর চাণক্য বলছেন যে তার শিকড়ের সাথে যুক্ত সে ঝড়ের মধ্যেও দাঁড়িয়ে আছে। কুখ্যাত চোর, যশপুর জেলা, গ্রাম জুমাইকেলা, তিনি লিখেছেন আমি প্রতিদিন তোমার ভিডিও দেখি। চাণক্য বলছেন ধারাবাহিকতাই সাধারণকে অসাধারণ করে তোলে। একথা প্রজাপতি, আগ্রা, সুনীল পাল, পানিপথ, নবীন সোলাপুর, বর্ধাজি চৌহান, বনাসকাণ্ঠা, গুজরাট, কাণ্ঠা, মণিপুর, আসাম, গুয়াহাটি, কেরালা, আলমপুর, পূজা, কর্ণাটক, গুলবার্গা, বেঙ্গালুরু, তেলেঙ্গানা, হায়দ্রাবাদ, ছত্তিশগড়, বিলাসপুর, ঝাড়খণ্ড, আরজুয়া, ওড়িশা, রাউরকেলা, ভদ্রক, গঞ্জাম, এমনকি দক্ষিণ কোরিয়া থেকেও শুধু সমগ্র ভারত নয় এখন পুরো বিশ্ব কথা বলছে। এবং চাণক্য বলছেন যে যখন একটি ধারণা সীমানা অতিক্রম করে তখন কেউ তা থামাতে পারে না। এটি কেবল একটি নাম নয়, এটি একটি প্রতিশ্রুতি, এটি একটি সংগ্রাম। এগুলি অসম্পূর্ণ জীবন যা আর অসম্পূর্ণ থাকতে চায় না। যদি আপনিও এই কণ্ঠগুলির মধ্যে আপনার নিজের কণ্ঠস্বর শুনতে পান তাহলে বুঝুন যে আপনি একা নন। হৃদয় থেকে শেষ একটা কথা, যদি তুমি চাও যে তোমার নাম, তোমার শহর, তোমার গল্প পরের বার এই চ্যানেলে একই শ্রদ্ধার সাথে শোনা যাক, তাহলে মন্তব্যে লিখো তুমি কোথা থেকে এসেছো এবং এই ভিডিওটি তোমার ভেতরে কি জাগিয়ে তুলেছে। আর এই ভিডিওটি অবশ্যই শেয়ার করো, কারণ হয়তো তোমার একটি জোড়া একজন ভাঙা মানুষকে উপরে তুলতে পারবে। আচার্য চাণক্য বলেছেন যে ইতিহাস কেবল রাজাদের দ্বারা তৈরি হয় না, এটি জাগ্রত জনতা দ্বারা তৈরি হয়। এবং আজ জনসাধারণ জাগ্রত হচ্ছে। এখানে কেউ নিজেদের বিনোদন দেওয়ার জন্য আসেনি, এখানে মন রূপান্তরিত হচ্ছে। প্রজ্ঞা। তাহলে আসুন চতুর্থ অংশ শুরু করি। চাণক্যের তৃতীয় এবং শেষ পদক্ষেপ, যখন শত্রু দৃশ্যমান এবং অদৃশ্য উভয়ই। আচার্য চাণক্য বলেছেন যে সবচেয়ে বিপজ্জনক শত্রু সে নয় যে তোমার সামনে দাঁড়িয়ে আছে,
সবচেয়ে বিপজ্জনক শত্রু সে যে তোমাকে ভেতর থেকে ভেঙে ফেলছে। এখান থেকেই চাণক্যের তৃতীয় পদক্ষেপ শুরু হয়। এটি তরবারি নয়, এটি কোনো সেনাবাহিনী নয়, এটি কোনো যুদ্ধক্ষেত্র নয়। এই পদক্ষেপটি মনের মধ্যে লড়াই করা হয়। সতর্কতা: যদি আপনি এই ভিডিওটি এখন পর্যন্ত দেখে থাকেন, তাহলে আপনি আর কেবল একজন দর্শক নন, আপনি সেই ভিড় থেকে নিজেকে আলাদা করে ফেলেছেন যা নীরবে ব্যবহৃত হয় বা নীরবে ব্যবহৃত হতো। আর চাণক্য বলেছেন যে সত্যকে উপেক্ষা করা একটি অপরাধ। যদি আপনি এই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখে মনের শক্তি অর্জন করতে এসে থাকেন, তাহলে এখনই লাইক টিপুন। এই লাইক অ্যালগরিদমের জন্য নয়, এটি আপনার সিদ্ধান্তের লক্ষণ। চাণক্যের তৃতীয় বিপজ্জনক পদক্ষেপ: দূরত্ব তৈরি করুন, শব্দ নয়। আচার্য চাণক্য বলেছেন, যখন শত্রু বুঝতে পারে যে আপনি তার থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছেন, তখন সে ইতিমধ্যেই পরাজিত। আজকের পৃথিবীতে মানুষ প্রতিক্রিয়া জানানো গুরুত্বপূর্ণ, কিন্তু গুরুদেব চাণক্য ঠিক বিপরীত কথা বলেন। চাণক্যের নীতি হল নীরব থাকা, কিন্তু দুর্বল নয়; সরে যাও, কিন্তু ভীত নয়; শান্ত থাকো, কিন্তু অজ্ঞান নও। এটি তৃতীয় পদক্ষেপ। গল্পটি চন্দ্রগুপ্তের সবচেয়ে বিপজ্জনক পরীক্ষার কথা বলে। চন্দ্রগুপ্ত একবার গভীরভাবে আহত হয়েছিলেন। রাজসভার একজন ব্যক্তি বারবার তাকে অপমান করছিলেন। সবাই দেখছিল চন্দ্রগুপ্ত কি জবাব দেবেন, কিন্তু চন্দ্রগুপ্ত চুপ করে রইলেন। রাজসভা শেষ হয়ে গেল। সবাই ভেবেছিল রাজা দুর্বল, কিন্তু সেই রাতেই চাণক্য বললেন, আজ তুমি একটিও যুদ্ধ করনি, কিন্তু তুমি একটি সাম্রাজ্য বাঁচিয়েছ। কেন? কারণ যে ব্যক্তি তোমাকে উস্কে দিচ্ছিল সে তোমার শক্তি, তোমার মনোযোগ এবং তোমার রাগ চেয়েছিল, আর চন্দ্রগুপ্ত তিনটেই দেয়নি। আজকের সময়ে এর অর্থ হল, আজকের শত্রু তরবারি নিয়ে আসে না, সে কথা বলে, কান দিয়ে, অপমান করে, তুলনা করে, এবং সবচেয়ে বিপজ্জনকভাবে সে তোমাকে নিজের উপর সন্দেহ জাগায়। মন্তব্যে এই প্রশ্নের উত্তর দিন। আপনার জীবনে কি এমন কেউ আছে যে কিছু না করেই তোমার শান্তি কেড়ে নেয়? যদি হ্যাঁ, তাহলে নাম সহ কমেন্টে হ্যাঁ লিখুন। আপনি কোন গ্রাম, শহর বা রাজ্য থেকে এই ভিডিওটি দেখছেন? দুর্বল লোকেরা তা অস্বীকার করবে, জ্ঞানী লোকেরা নীরবে শিখবে। এই ভিডিওটি দেখার পর আপনি আর আগের মতো থাকবেন না, আর এটাই সবচেয়ে বিপজ্জনক বিষয়। চাণক্যের গোপন সতর্কীকরণ: যে কেউ আপনাকে বারবার প্রতিক্রিয়া জানাতে বাধ্য করে, সে আপনার শত্রু, এমনকি যদি তারা হাসতে থাকে। মনে রাখবেন, সঠিক সময়ে আপনার নীরবতা সবচেয়ে শক্তিশালী আঘাত। যখন দূরত্ব নিরাময় হয়ে ওঠে। কিছু সম্পর্ক দূরে সরে গিয়ে ভাঙে না, কাছে থাকার মাধ্যমে ভেঙে যায়। আর চাণক্য বলেছেন যে প্রতিটি সম্পর্ককে বাঁচানো বুদ্ধিমানের কাজ নয়, কিছু সম্পর্ক এড়িয়ে চলা বুদ্ধিমানের কাজ। এটা কঠোর, কিন্তু এটা সত্য। যদি এটি আপনাকে কোথাও ছিঁড়ে ফেলে, তাহলে আপনি একা নন। এই ভিডিওর কোন লাইনটি আপনার সাথে সবচেয়ে বেশি অনুরণিত হয়েছে তা মন্তব্যে লিখুন। আর হ্যাঁ, ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, কারণ সম্ভবত অন্য কেউ এই একই নীরব যুদ্ধ লড়ছে। তৃতীয় ধাপের শেষ নিয়ম হল, চাণক্য বলেন, যখন শত্রু তোমাকে বুঝতে বন্ধ করে, তখন বুঝো যে তুমি তাকে পরাজিত করেছ। তাই সবকিছু ব্যাখ্যা করা বন্ধ করো, প্রতিটি অভিযোগ স্পষ্ট করা বন্ধ করো, প্রতিটি ভুল বোঝাবুঝি ভাঙা বন্ধ করো, কারণ যারা বুঝতে চায় তাদের কথার প্রয়োজন নেই। এখন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন: আপনি এই ভিডিওটি কোথা থেকে দেখছেন? গ্রাম, শহর, রাজ্য? দয়া করে মন্তব্যে লিখুন, কারণ এই চ্যানেলটি চিন্তাবিদদের জন্য একটি প্ল্যাটফর্ম, কেবল বক্তাদের জন্য নয়। উপসংহার: চাণক্যের চূড়ান্ত অস্ত্র। চাণক্যের তৃতীয় ধাপটি সবচেয়ে বিপজ্জনক, কারণ এটি অদৃশ্য, কিন্তু যখন এটি কাজ করে তখন প্রতিপক্ষ ভেঙে পড়ে। যখন আপনি শান্ত থাকেন এবং এগিয়ে যান, তখন শত্রু ঠিক সেখানেই দাঁড়িয়ে থাকে যেখানে আপনি ছেগেছিলেন। অবশেষে, হৃদয় থেকে, যদি এই ভিডিওটি আপনাকে ভাবতে বাধ্য করে, তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং মন্তব্যে লিখুন যেখান থেকে আপনি এসেছেন, এবং এই ভিডিওটি আপনাকে কি শিখিয়েছে। কারণ চাণক্য বলেছেন যে জ্ঞান কেবল তখনই টিকে থাকে যখন এটি ভাগ করা হয়। জয় শ্রীরাম, জয় আত্মা সম্মান, জয় চাণক্য নীতি, জয় চাণক্য বিবেক। কেউ এখানে নিজেদের বিনোদন দিতে আসেনি, এখানে মন পরিবর্তন করা হচ্ছে।